প্রিয় দর্শক, আধুনিক জীবনযাত্রা, পরিবেশ দূষণ এবং ব্যস্ততার কারণে নাক কান ও গলা সংক্রান্ত সমস্যা দিন দিন বেড়েই চলেছে। এই সমস্যাগুলো অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনকে বিঘ্নিত করে তোলে। আজকে আমরা এই নাক কান গলার সমস্যা এবং তার আধুনিক চিকিৎসা নিয়ে আলোচনা করব। দর্শক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। সাথে আছি আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই আমাদের এ আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা নাক কান গলার সমস্যা ও আধুনিক কবলেশন সার্জারি সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS-এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমাদের টেলিফোন এবং SMS করতে অনুষ্ঠান চলাকালে ক্রলে দেখানো নম্বর এবং নিয়মগুলো লক্ষ্য করুন। এই অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/মাছরাঙা টেলিভিশন লাইভে। দর্শক, স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার অনুষ্ঠানটি পরবর্তীতে মোবাইল ফোনে শুনতে গ্রামীণ ফোন, এয়ারটেল কিংবা বাংলা লিংক নম্বর থেকে ডায়াল করুন 16239 নম্বরে। নাক কান গলার সমস্যা ও আধুনিক কবলেশন সার্জারি সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের ENT হেড অ্যান্ড নেক সার্জারি ডিপার্টমেন্টের কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ নাসিমুল জামাল। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনার কাছে জেনে নিই যে নাক কান গলার সমস্যাগুলো সাধারণত কোন ধরনের সমস্যা, যেটা আপনি বেশি পেয়ে থাকেন রোগীদের কাছে? আসলে আমাদের হাসপাতালে একজন ডাক্তারের কাছে, নাক কান গলার ডাক্তারের কাছে, যেমন কানের হচ্ছে কান কম শোনা, কান দিয়ে পুঁজ পড়া, শো শো শব্দ করা, নাকের ব্যাপারে যদি বলি নাক বন্ধ থাকা, নাক দিয়ে পানি পড়া, গন্ধ না পাওয়া, তারপরে হচ্ছে গলায় যদি বলি গলা ব্যথা হওয়া, ঢোক গিলতে কষ্ট হওয়া, জ্বর হওয়া, আর গলার যে নেক যেটাকে বলি আমরা, সেখানে বিভিন্ন ফোলা, এগুলো নিয়ে মানুষ প্রেজেন্ট করে মেইনলি। আচ্ছা, এই যে এই সমস্যাগুলোর কথা বললেন, তার মধ্যে সার্জারি অথবা অপারেশন কোন সমস্যাগুলোতে লাগে? এটা আসলে ডিপেন্ড করে পেশেন্ট কোন সমস্যা। আমরা প্রথমত চেষ্টা করি মেডিকেলি ওদেরকে সমাধান দেওয়া যায় কিনা। যখন মেডিকেল ট্রিটমেন্ট ফেল করে তখন আমরা বলি যে সার্জারি করার জন্য আর কি, বিশেষ করে নাক কান গলায়। আচ্ছা, তার মানে এভাবে আসলে বলা যায় না, যেমন অনেকেই বলেন যে নিজে থেকেই চিকিৎসকের কাছে যাওয়ার আগে যে এটা তো অপারেশন লাগবে কিংবা এটা অপারেশন ছাড়াই ওষুধ দিয়ে ঠিক হবে। ওই পেশেন্ট আসলে বিভিন্ন জায়গায় ঘুরে এসছে এবং সে ফাইনালি জেনেছে যে তার অপারেশন লাগবে, তখন সে এসে বলে যে না, এটা আমাকে একটু অপারেশন করে দেন। আসলে তো প্রথমে কোনো পেশেন্টই চায় না অপারেশন করতে। জি, কিন্তু জটিলতার কারণে ওরা। আচ্ছা, আমরা কবলেশন সার্জারি আজকের যে বিষয়টি, তার মধ্যে এই শব্দটি আছে এবং এটি আমাদের অনেকের কাছেই নতুন। আমি আপনার কাছে জানতে চাইব যে এই কবলেশন সার্জারি আসলে কি, কিভাবে করা হয় এবং কোথায় কোথায় হয়, স্কয়ার হসপিটালে হয় কিনা? আচ্ছা, এই কবলেশনটা আসলে খুব আপনার সার্জারির একটা নতুন ভার্সন। বিশেষ করে এই রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনকে ইউজ করে আপনার কন্ট্রোলড অ্যাবলেশন বলে। কন্ট্রোলড অ্যাবলেশন মানে হচ্ছে কবলেশন। এটা খুবই নিরাপদ একটা সার্জারি। মিনিমাম রক্তক্ষরণ 5 ml বেশি রক্তক্ষরণ হয় না বললেই চলে। পেইন কম থাকে। তারপরে হচ্ছে পেশেন্টরা দ্রুত বাসায় চলে যেতে পারে। এটা এখন সারা ওয়ার্ল্ডে এই কবলেশন সার্জারিটা খুব আধুনিক একটা প্রযুক্তি নির্ভর সার্জারি আর কি। আচ্ছা, আপনি কবলেশনের কথা বললেন, মানে এটা কি কোনো রশ্মি জাতীয় কোনো কিছু? রেডিও ফ্রিকোয়েন্সি বলে, একটা আপনার রেডিও ফ্রিকোয়েন্সি জেনারেটর থাকে, একটা ওয়ার্ন থাকে। সেই রেডিও ফ্রিকোয়েন্সি জেনারেটর থেকে আপনার রেডিও ফ্রিকোয়েন্সিটাকে একটা এটাকে স্যালাইন ইউজ করা হয়। স্যালাইনটাকে ও করে কি আপনার আয়নিক একটা প্লাজমা ফিল্ড তৈরি করে, ওই প্লাজমা ফিল্ডেই আপনার টিস্যু ডিসলিউট হয় আর কি। টিস্যু বন্ডেজটা কেটে যায়, তখন টিস্যু সেপারেট হয়ে যায়। আচ্ছা, এবং এটা স্কয়ার হসপিটালে হচ্ছে? হ্যাঁ, হরদম। আচ্ছা, প্রতিনিয়তই হচ্ছে। জি, এই সার্জারির কি কোনো ধরনের জটিলতা হতে পারে? এই সার্জারির জটিলতা আসলে খুবই মিনিমাম। ওই যে বললাম যে আপনার ব্লিডিং নাই, পেইন কম। একটা হয় যে পরবর্তীতে যে একটা ইনফেকশনের চান্স থাকে, যদি পেশেন্ট আপনার ঠিক মতো নিয়ম মেনে চলে, সেটাও হয় না, খুবই রেয়ার। সেটা তো ইনফেকশনের চান্স তো যে কোনো সার্জারিতেই হতে পারে, এবং ইভেন যে কোনো সার্জারির চেয়েও এর ইনফেকশনের রেট কম।
আচ্ছা, তাহলে আপনি আপনি অনেকগুলো সুবিধার কথা বললেন। এগুলোই কি কারণ যে সাধারণ যে ট্রেডিশনাল সার্জারির যে কবলেশন সার্জারি বেটার, কিংবা অন্য কোনো কারণ আছে? ট্রেডিশনাল সার্জারি, আপনার কনভেনশনাল সার্জারিগুলোতে আপনার হসপিটাল স্টে থাকে অনেক বেশি, পেইন থাকে বেশি, ব্লিডিং হয় বেশি পার অপারেটিভ। সো এটাতে আপনার ইনস্ট্রুমেন্টাল শুধু একটাই ওয়ান্ডই ইউজ করতে হয় আপনার এই কবলেশন সার্জারি, যেটা দিয়ে সাকশন হয়, যেটা দিয়ে কবলেশন হয়, যেটা দিয়ে আপনার ইভেন কোয়াগুলেশন হয়। সো একটা ওয়ান্ড দিয়ে আপনি মুখের মধ্যে ছোট্ট একটা জায়গায় কাজ করছেন। সো মানে সার্জনের জন্য খুবই কমফোর্টেবল একটা জায়গা। আর ওয়ান্ড ইটসেলফ, কবলেশন ইটসেলফ হচ্ছে পেশেন্টের জন্য খুব সেফ। আচ্ছা, এই সার্জারি দিয়ে কি নাক, কান, গলা সব ধরনের ফিল্ডেই কাজ করা যায়? এই অ্যাকচুয়ালি এই কবলেটর দিয়ে আপনি নাকের যেমন টিউমার, তারপর হচ্ছে পলিপস, তারপর হচ্ছে টার্বিনেটসগুলো রিডাকশন, এগুলো করা যায়। গলার ক্ষেত্রে আপনার যেমন ধরেন টনসিল, অ্যাডিনয়েড, তারপর হচ্ছে যে স্লিপ সার্জারিগুলো, প্যালাটিবুলো ফেরিঙ্গোপ্লাস্টি করা যায়, লেডিংসের টিউমার অপসারণ করা যায়। এবং আজকাল তো বাচ্চার মায়েরা এই নিয়ে অনেক মানে সচেতন। ওরা এসে বলে যে আমার বাচ্চাটা সার্জারি লাগলে বলে যে কবলেটর দিয়ে করবেন কিনা। আচ্ছা, মারা নিজেরাই জানে, নিজেরাই জানে। এটা ভালো। হ্যাঁ, কিন্তু যদি আমাদের দেশে এটা আরো বেশি বিস্তৃত পরিসরে যদি এটা করা যেত তাহলে হয়তো ভালো হতো। অবশ্যই। আচ্ছা, আমি একটু সমস্যার দিকে আসতে চাচ্ছি। আমরা জানলাম যে কবলেশন সার্জারি কি এবং এটা কিভাবে করা হয়। যদি একটু বলেন যে সাইনোসাইটিস আসলে এটা কি, খুব সংক্ষিপ্তভাবে? সাইনোসাইটিস আসলে যে কোনো আইটিস মানে হচ্ছে ইনফ্ল্যামেশন। সাইনাসের ইনফ্ল্যামেশনকে বলে সাইনোসাইটিস। এটা আসলে আপনার পেশেন্ট যখন আসে বলে যে ফেশিয়াল পেইন হয়, নাকে ব্যথা করে, মাথা ব্যথা করে, নিচু হয়ে কাজ করতে গেলে ওর মাথা ভারী হয়ে যায়, অনেক সময় জ্বর এসে যায়, একিউট সাইনোসাইটিস যদি হয়, নাক বন্ধ থাকে। তো এইগুলো হচ্ছে সাইনোসাইটিসের লক্ষণ। আমরা সাইনোসাইটিস নিয়ে আলোচনা করছিলাম। আমরা জানি যে সাইনোসাইটিস দুই ধরনের হয়, অ্যাকিউট এবং ক্রনিক। আমাদের দর্শকদের সুবিধার জন্য যদি একটু বলেন যে ক্রনিক সাইনোসাইটিস আমরা কখন বলবো? ক্রনিক সাইনোসাইটিস হচ্ছে ধরেন একটা পেশেন্টের যখন সাইনাস ইনফেকশন অনেক দিন ধরে আছে, ভালো হচ্ছে, আবার হয়, মোর দেন 3 উইকসের বেশি যদি হয়, তখন আমরা বলি যে এটা ক্রনিক সাইনোসাইটিস। ক্রনিক সাইনোসাইটিস আসলে সাইনোসাইটিসটা কেন হচ্ছে? আমাদের সাইনাসগুনা কি? সাইনাসগুলো হচ্ছে আমাদের নাকের দুই পাশেই কতগুলা কুঠুরি থাকে, যেটাকে আমরা বলি সাইনাস, যেটার কাজ হচ্ছে সেখানে বাতাস থাকবে, আপনার ব্রেনটাকে হালকা করবে। তো যখন ওর মিউকোজাটা ইনফ্ল্যামেশন হয় তখন আমরা বলি যে সাইনোসাইটিস। কেন হয়? আমার নাক বন্ধ, আমার সাইনাসের মুখগুলো বন্ধ হয়ে যায়, হঠাৎ করে বন্ধ হয়ে গেলে তখন ইনফ্ল্যামেশন হয়। তো আমরা প্রথমে এই সাইনোসাইটিসটাকে পেশেন্টকে আমরা বিভিন্ন অ্যাডভাইস দিয়ে থাকি, তারপরে হচ্ছে ওষুধ দিয়ে থাকি। যদি ভালো না হয় তখন আমরা একটা সিটি স্ক্যান করি। সিটি স্ক্যানে যদি দেখা গেল যে না, সেখানে ফ্লুইড জমে আছে, অথবা ফাঙ্গাস জমে আছে, অথবা পলিপস হয়ে আছে, তখন আমরা বলি যে আপনাকে সার্জারি করতে হবে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে যখন সাধারণ সর্দি থাকে কিংবা নাক বন্ধ থাকে, সেটাকে অনেকে ডাক্তারের কাছে এসে বলে আমার সাইনোসাইটিস আছে। তো এইটা এবং আসলে আপনি যে সাইনোসাইটিস বললেন, সেটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? নাক বন্ধের সাথে সাইনোসাইটিসের একটা যোগসূত্র আছে। প্রথমে নাকটা বন্ধ হবে, সেটা সর্দি দিয়ে হতে পারে, সেটা অ্যালার্জি দিয়ে হতে পারে, ডেভিয়েটেড নাসাল সেপ্টাম দিয়ে হতে পারে, পলিপস দিয়ে হতে পারে, টিউমার দিয়ে হতে পারে। যখন নাক বন্ধ থাকবে তখন এটা ওই সাইনাসের মুখগুনা সবগুলো ওপেন করে হচ্ছে নাকের মধ্যে, তো ওগুলোকে বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে তখন সাইনাসের আপনার ইনফেকশন হয়, প্রদাহ হয়, এটাই সাইনোসাইটিস হয়। এটা আসলে টার্মটা হচ্ছে রাইনোসাইনোসাইটিস। রাইনো মানে নাক, নাকের কারণেই সাইনাসের ইনফেকশনটা হচ্ছে রাইনোসাইনোসাইটিস বলে আর কি। এবং এটার চিকিৎসা আপনি বললেন যে ওষুধ দিয়েও করা যায়, এবং ওষুধ দিয়ে যদি না হয় পরবর্তীতে তখন আমরা বলি এটা আসলে আমরা যখন পেশেন্ট আসে আমরা ওকে এন্ডোস্কোপি করি, নেজো এন্ডোস্কোপি করি, দেখি, অ্যান্টিরোরাইনোস্কোপি করি, তারপরে হচ্ছে রেডিওলজিক্যাল এক্সামিনেশন করি, তারপরে যে কজটা যদি জানতে পারি সেই কজটা আমরা রিমুভ করি। আচ্ছা, আরেকটা কমন সমস্যা দেখা যায় সেটা হচ্ছে নাক দিয়ে রক্ত পড়া। হ্যাঁ,
এই নাক দিয়ে রক্ত পড়ার কারণ কি? নাক দিয়ে রক্ত পড়ে, এখন আমি যদি বাচ্চা এবং অ্যাডাল্ট এইভাবে ভাগ করে বলি, বাচ্চাদের নাক খুব বাচ্চারা দেখবেন যে নাক খোঁচায়, নাক খুঁটায়। তারপর হচ্ছে ওদের যখনই নাকে ইনফেকশন হয় তখনও নাক দিয়ে রক্ত পড়তে পারে। তারপর হচ্ছে আপনার এই খুব ঠান্ডা, খুব গরম, নাক দিয়ে রক্ত পড়তে পারে। আসলে হয়েছে কি, আমাদের নাকের যে সেপ্টাম থাকে, দুইটা নাকের মাঝখানে যে পার্টিশনটা, ওর এখানে আপনার কতগুলো ভেসেলের কনফ্লুয়েন্স থাকে, ঠিক আছে, এবং এগুলো খুব সুপারফিশিয়াল থাকে। অল্প ট্রমাতেই দেখবেন যে ব্লিডিং হচ্ছে। এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। আর বড়দের ক্ষেত্রে হয়তো ভাস্কুলার টিউমার থাকতে পারে, অথবা প্রেশারের কারণে আপনার কোনো ট্রমাটাইজ ভেসেল যদি ওপেন থাকে তখন রক্ত পড়তে পারে। আচ্ছা, এটা যেহেতু খুব কমন একটি সমস্যা, বাসায় যদি কখনো এই সমস্যাটা হয় তাহলে কি বাসায় কিছু করণীয় আছে, নাকি সাথে সাথে চিকিৎসকের কাছে আসতে হবে? প্রথম কাজ হচ্ছে, যখনই নাক দিয়ে রক্ত পড়ে নাকটা একটু চেপে ধরা, চেপে ধরে 15-20 মিনিট চেপে ধরলে 80% রক্ত বন্ধ হয়ে যায়। তারপর বাকি 20%-এর মধ্যে 10% বন্ধ হয়ে যাবে আপনি যদি একটু বরফ ধরেন। আসলে বাসায় হয় কি, মা বাবারা খুব প্যানিক হয়ে যায়, বাচ্চারা দিয়ে নাক দিয়ে রক্ত পড়ছে, কি করব, টিস্যু ধরছে, ওকে বরঞ্চ আরও শোয়াই দিচ্ছে। নিয়ম হচ্ছে নাক চেপে একটু সামনের দিকে ঝুঁকে 15-20 মিনিট থাকলেই বন্ধ হয়ে যায়। আর বাকি 10% সেটা আসলে ইমার্জেন্সিতে অথবা নাক কান গলার কাছে যে বুঝতে হবে যে কেন হচ্ছে। আচ্ছা, নিশ্চয়ই আমি আশা করব যে আপনি যেই দুটো পদক্ষেপের কথা বললেন সেটা আমাদের দর্শক শুনেছেন। আরেকটা সমস্যা নিয়ে আমি একটু আপনার সাথে আলোচনা করব, বহুল আলোচিত স্লিপ অ্যাপনিয়া। এটা কি এবং কেন হয়? স্লিপ অ্যাপনিয়া আমাদের নাক কান গলার পার্সপেক্টিভে আমরা বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া মানে ঘুমের মধ্যে আপনার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, যদি আমি সোজা কথায় বলতে চাই, যে ঘুমাচ্ছেন হঠাৎ করে আপনি ফিউ সেকেন্ড শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে অ্যাপনিয়া। আর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হচ্ছে আপনি খুব স্থূলকায়ের একজন মানুষ, নাকের শ্বাস নেওয়ার রাস্তাটা বন্ধ হয়ে আছে, টনসিল আশেপাশের এলাকা চেপে আসছে, তখন সে নিঃশ্বাস নিতে নাক ডাকতে ডাকতে একটা সময় যে দেখবেন যে ও বন্ধ হয়ে আছে, তখন পাশে যে থাকে সে তো অস্বস্তি বোধ করে, ভয় পেয়ে যায়। এটা যদি খুব ফ্রিকোয়েন্টলি হতে থাকে তাহলে এটা চিকিৎসা জরুরি। আচ্ছা, এটা যদি চিকিৎসা না করা হয় তাহলে কি ধরনের জটিলতা হতে পারে? স্লিপ অ্যাপনিয়া যদি ট্রুলি থেকে থাকে, তার যে কষ্ট আসলে হয় কি, কখন জেগে যায় দেখবেন যে রুগী হঠাৎ করে জেগে যাচ্ছে, আবার ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে যাচ্ছে, দিনের বেলা বসে বসে ঝিমাচ্ছে কোথায় বসলে। এটা আসলে হয় কি, আপনার ব্রেইনে অক্সিজেন লেভেলটা খুব একটা লেভেলের নিচে চলে যায়, তখন ব্রেইন বলে যে তাড়াতাড়ি উঠো তুমি, হ্যাঁ, নাইলে কিন্তু তুমি যাচ্ছ, তখন সে লাফ দিয়ে উঠে। আর আমরা মনে করি যে সে ভয় পেয়েছে, বিভৎস স্বপ্ন দেখেছে। তো ওইটাই হচ্ছে ওর কারণ। এর কারণে কি হবে, ওর হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি, ওর স্ট্রোক হওয়ার সময়। ইদানিং দেখবেন ছেলে পেলে, ইয়াং ছেলে মোটা, হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা গেল। হ্যাঁ, আপনি দেখতে পাবেন, ওটা বলে যে কার্ডিয়াক অ্যারেস্ট। আর এই কার্ডিয়াক অ্যারেস্টটা কেন হলো, হয়েছে আসলে ওই স্লিপ অ্যাপনিয়ার কারণে। ও বাপ মারা খাওয়াতে খাওয়াতে মনে করেন এমন করে ফেললো, এখন ছেলে নিঃশ্বাস নিতে পারে না, ঘুমাতে পারে না। তো এইগুলোর থেকে আমাদেরকে সচেতন হতে হবে। আর স্লিপ অ্যাপনিয়ার কারণে আপনার প্রেশার বেড়ে যাবে, ডায়াবেটিস হবে, এগুলো মানে সে আস্তে আস্তে দুর্বল হয়ে শেষ হয়ে যাবে, হঠাৎ করে দেখবেন যে নাই হয়ে গেছে। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটা নিয়ে নিই। অবশ্যই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আমি একটু আপনাকে অনুরোধ করব আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করবার জন্য। আমার 2 বছর 1 মাস বয়স, তো আমি অনেক দিন ধরে অনেক টাকা পয়সা কত ঠান্ডায় জানা, তো আমি ওই নোয়াখালী মাইদি প্রাইমে মনির হোসেন ডাক্তারকে দেখেছি। তো উনি বললো ওনার গলাতে সমস্যা থাকতে পারে, মানে আমার ছেলের গলা পরীক্ষা করার জন্য। তো কানলো, কাশি দেয়, রাত্রে ঘুমাতে গেলো কাশি দেয়, আর ঠান্ডা দেয় না, আর নাকিতে প্রচুর পানি যায়। আচ্ছা জি দর্শক, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। আচ্ছা, আপনার বাচ্চার বয়স বললেন 2.5 বছর, তাই না? লাইনটি মনে হয় কেটে গিয়েছে।
আচ্ছা, ওনার ইয়েটা আমি বুঝতে পেরেছি। 2 বছর 1 মাস অথবা 2 বছর 6 মাস এইসব বাচ্চাদের আসলে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে ধরেন অ্যাডিনয়েড একটা গ্ল্যান্ড থাকে আপনার নাকের পেছনে, ওটা যখন বড় থাকে তখন ওদের সবসময় সর্দি লেগে থাকে, সর্দির কারণে ও ঘুমাতে পারবে না, কাশি থাকবে। এটা আসলে দেখে এক্স রে করে একটা করলেই বোঝা যাবে যে অ্যাডিনয়েডের ওর গ্রেডটা কত আছে। এটা যদি মোর দেন 3 হয় তাহলে আপনার সেটা সার্জারি করে ইয়ে করে ফেলতে হবে। এটা আগে দেখতে হবে যে কেন। আচ্ছা, তার মানে আমাদের দর্শক যে চিকিৎসকের কাছে গিয়েছেন উনি যে বলেছেন যে গলাটা পরীক্ষা করে তারপরে আসলে চিকিৎসাটা নির্ধারণ করতে হবে, এটা সেভাবেই আগাতে হবে। একটি ফোন পেয়েছিলাম যেখানে বলা হচ্ছিল যে একটি বাচ্চা যার নাক দিয়ে বন্ধ থাকে এবং পানি পড়ে, এবং আপনি বলছিলেন যে এটা অ্যাডিনয়েড সমস্যা হতে পারে। অ্যাডিনয়েড সমস্যার কারণে কি বাচ্চাদের স্লিপ অ্যাপনিয়া হতে পারে? হ্যাঁ, অবশ্যই। অ্যাডিনয়েড এনলার্জ যদি থাকে, অ্যাডিনয়েড আসলে এটা কি? এটা হচ্ছে একটা টনসিল, এটার উপকারী একটা গ্রন্থি, কিন্তু এটা যখন আপনার বড় হয়ে শ্বাসের রাস্তা বন্ধ করে দেয় তখন তার শ্বাস দেখবেন যে নাক ডাকছে, স্লিপ ডিস্টারবেন্স হচ্ছে, অ্যাপনিয়া বললাম যে কিছুক্ষণ আগে অ্যাপনিয়া হচ্ছে, ছেলে ছটফট করছে, সোয়েটিং হচ্ছে, বিছানায় পেশাব করে দিচ্ছে, লাফ দিয়ে উঠে যাচ্ছে, এবং এটার কারণে আস্তে আস্তে সে কানে কম শুনছে। তো সেই ক্ষেত্রে তখন এটা আমরা বলি যে স্লিপ অ্যাপনিয়া। এবং এদের ক্ষেত্রে দেখবেন যে অ্যাডিনয়েডের সাথে আবার টনসিলগুলো এমন বড় যে ওর নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগই নাই, সব সময় হা করে থাকছে। এবং এটার কারণে ওরা কি হবে, ওরা গ্রোথ রিটার্ডেশন হয়, মেন্টালি রিটার্ডেড হয়, ফেশিয়াল ডিসফিগারমেন্ট হয়, চেহারাটা একটু আপার চোয়ালটা একটু বেরোয় আসে, কানে কম শুনে। তো এইগুলোর থেকে পরিত্রাণের জন্য আপনাকে তখন আমরা বলি যেটা সার্জারি করতে হয়। এই ক্ষেত্রেও আবার ওই যে কবলেশন ইজ দ্য বেস্ট। কবলেশন হচ্ছে বাচ্চাদের জন্য আরও বেশি মানে আমরা বলবো বেস্ট, কারণ ব্লিডিং নাই, পেইন কম, বাচ্চার পরবর্তী পোস্ট অপ পেইন থাকছে না, প্লেফুল থাকছে। এই ক্ষেত্রেও কবলেশনটা খুবই জরুরি আর কি। জি, এই স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে আমরা বাচ্চাদের যে আপনি বললেন যে অ্যাডিনয়েড রিমুভ করা, সেটা কবলেশন সার্জারির মাধ্যমে হয়। বড়দের ক্ষেত্রে স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসা কি? বড়দের ক্ষেত্রে স্লিপ অ্যাপনিয়ার স্লিপ সার্জারি, সেটাও সেই জায়গাও কবলেটর ইউজ করি আমরা। আমরা যখন বড়দের স্লিপ অ্যাপনিয়া দুইভাবে আমরা ট্রিট করতে পারি। একটা হচ্ছে আপনার যে মেশিন দিয়ে, সিপ্যাপ মেশিন, বাইপ্যাপ মেশিন, অটোপ্যাপ, এগুলো দিয়ে। আরেকটা হচ্ছে আমরা ধরেন যেসব জায়গাগুলো ব্লক আছে সেই জায়গাগুলোকে আমরা ড্রেজিং করে দেওয়ার মতো, নদীতে যেমন পলি জমলে আপনার ড্রেজার দিয়ে নাব্যতা ফিরিয়ে আনে, আমরা তখন ওর এয়ার চ্যানেলটা প্যাটার্ন করে দিই। সেখানেও আমরা ওই যে ইবিউলোপ্যালাটোফেরিঙ্গোপ্লাস্টি বলি, সেটাও করা হয় কবলেটর দিয়ে। একটা ইনস্ট্রুমেন্ট, কোনো সেলাই নাই, কিছু নাই, হ্যাঁ, ব্লিডিং নাই, পেইন কম। আচ্ছা, সেপ্টোপ্লাস্টি এটা কি? সেপ্টোপ্লাস্টিটা একটা অপারেশন, যাদের ডেভিয়েটেড নেজাল সেপ্টাম থাকে তাদের এই সার্জারিটা করা হয়। ডেভিয়েটেড নেজাল সেপ্টাম বলতে আমাদের দর্শকদের জন্য, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম হচ্ছে আমরা নাককে একটা পার্টিশন, মাঝখানে একটা পার্টিশন দিয়ে নাককে দুই ভাগে ভাগ করেছে, সেই পার্টিশনটা একদম সুতার মতো স্ট্রেইট থাকবে, নট দ্যাট। এটা অল্প বিস্তর ডেভিয়েশন থাকে, সব ডেভিয়েশনে এই সার্জারি করা লাগে না। কিন্তু এই ডেভিয়েশন যখন এই বাঁকা হয়ে যায় এবং ওর শ্বাসের রাস্তা নাক বন্ধ করে ফেলে, তখন আমরা বলি যে এটা সার্জারি করে নেওয়াটা হচ্ছে ওয়াইজ, নাহলে তো নিঃশ্বাস নিতে পারবে না, তখন এর থেকে আবার সাইনাসের ইনফেকশন হবে। আচ্ছা, আমাদের নাকের হাড় আসলে বেশিরভাগ ক্ষেত্রে কিছুটা বাঁকাই থাকে, এবং এটা নিয়ে দেখা যায় অনেকে হয়তো একটু চিন্তিতও হয়ে পড়েন, কিন্তু সব ক্ষেত্রে আসলে সার্জারি করার প্রয়োজন পড়ে না। জি, আর কানে ইনফেকশন কেন হয়? আপনি বলছিলেন যে এটা অনেক আপনারা পেয়ে থাকেন এই ধরনের কানে ইনফেকশনের। কানের ইনফেকশনটা আসলে আমাদের নদীমাতৃক দেশ, যদিও এখন অনেক কমে গেছে, নদীতে ডোবানো, তারপরে কান খোঁচানো, হঠাৎ করে আপনার ঠান্ডা লেগেছে, আপনি ব্লো করেছেন, তারপরে হচ্ছে আপনার সাইনাসের ইনফেকশন থেকেও কানে ইনফেকশন হতে পারে, ওই স্টেশন টিউব দিয়ে ইনফেকশন স্প্রেড করে পর্দা ফেটে বেরিয়ে আসতে পারে। এইগুলো হচ্ছে মেইন কারণ আর কি। আচ্ছা, এই যে কানের ইনফেকশনের সাথে অনেকেই দেখা যায় যে কান পরিষ্কার করেন, এটার একটা সম্পর্ক আছে?
পরিষ্কার আসলে কি করেন, এটা তো আসলে কখনোই করা উচিত না। অনেকে মনে করেন যে একটু কটন বাড দিয়ে খোঁচাখুচি করলে কিছু ময়লা আসে, পরিষ্কার হয়ে গেছে। আসলে কি তাই সম্ভব? কখনোই সম্ভব না। আমরা এটাকে খুবই ডিসকারেজ করি যে কখনোই কটন বাড দিয়ে কান পরিষ্কার করবেন না। বিশেষ করে ময়লার ব্যাপারে বলি, ওয়াক্স জমলে, যে ওয়াক্স মানে জমবে সেটা আসলে ডাক্তারের কাছে যে ক্লিন করা ছাড়া আপনি কখনোই ক্লিন করতে পারবেন না। আর 90% ক্ষেত্রে ওয়াক্স ক্লিন করা লাগে না। আপনার জীবনে কয়বার ক্লিন করেছেন চিন্তা করেন। যদি ময়লা জমতো তাহলে তো বের হয়ে ময়লার গাছ হয়ে যেত, সেটা হয় না, ন্যাচারালি ক্লিন হয়। আমরা বরঞ্চ ওই কটন বাড দিয়ে এটাকে আরও সেটেল করি, কানের ইনজুরি করি, ময়লাটাকে আরও ভিতরে জমাই দিই। জি, আমি আশা করব যে আপনার এই কথাটি আমাদের দর্শকরা শুনছেন, কারণ এখনও এটা খুব কমন একটা প্র্যাকটিস। অনেকেই বলেন যে কান পরিষ্কার করতে হবে, এবং এটা শিক্ষিত অনেকের মধ্যেও এই টেন্ডেন্সি দেখা যায়। ছোট ছোট বাচ্চাদেরকেও মা কান পরিষ্কার করে দেয় কটন বাড দিয়ে, মানে এটাও উচিত না, এটাও উচিত না। এবং আসলে এরকম করতে গিয়ে আমরা ইনফেকশনটাকে আরও বেশি চান্স বাড়িয়ে দিচ্ছি ইনফেকশনের। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে বলেন যে কানে শব্দ হয়। হ্যাঁ, এটা কি সমস্যার কারণে হতে এটা পারে? কানের শব্দ হওয়াটাকে আসলে আমরা বলি টিনিটাস। টিনিটাস একটা মানে বিভৎস রকমের একটা সমস্যা। যার হয় সে বুঝে যে একটা কন্টিনিউয়াস আপনার কানের মধ্যে পু পি একটা শব্দ হচ্ছে। এটা নেওয়া যায় বলেন? বিশেষ করে রাতে যখন ঘুমাতে যাবেন তখন আরও বেশি অ্যাম্বিয়েন্ট নয়েজ থাকে না, চারিদিকে নীরবতা, উনি এটা নিয়ে মানে পাগল হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এটাকে আমরা বলি টিনিটাস বলি আর কি। এটা আসলে অনেক সময় আপনার যখন বয়স বাড়তে থাকে, এইজ রিলেটেড আমরা বলি, আপনার কানে শোনার যে সেল নিউরাল ড্যামেজ হয়, তখন এই শো ট্রান্সফরমারের মতো একটা দেখবেন যে আওয়াজ হচ্ছে। আবার কিছু ময়লা থাকলে হতে পারে, ইনফেকশন হলে হতে পারে, আপনার ইনার ইয়ার যদি থাকে, ব্রেন টিউমার যদি থাকে হতে পারে। তো কারণ আমরা খুঁজি, যখন ম্যাক্সিমামই কারণ খুঁজে পাওয়া যায় না, তখন আমরা বলি যে এটা নিয়ে আপনি টেনশন করেন না, আপনি এটাকে আমরা বলি তাকে রিঅ্যাসিওর করা। কারণ ওরা ভাবে যে আমার ব্রেনের টিউমার হচ্ছে, আমি মরে যাচ্ছি। এই জায়গাটাকে আমরা তাদেরকে রিঅ্যাসিওর করি। আরেকটা হচ্ছে রিহ্যাবিলিটেট তো করতে হবে, আপনাকে তো ঘুমাইতে হবে। তখন আমরা ওকে রিহ্যাবিলিটেট করি আর কি, কাউন্সেলিং করে, ওষুধ দিয়ে। তারপর হচ্ছে বাইরের দেশে তো টিনিটাস মাস্কার ইউজ করে, আমরা এত দাম দিয়ে মাস্কার ইউজ করতে পছন্দ করি না। আমি বলি যে আপনি বাসায় মোবাইল আছে প্রত্যেকের ঘরে ঘরে, এখানে স্মার্টফোন, আপনি ইউটিউবে একটা যারা সূরা পছন্দ করে ছেড়ে দেন, যারা গান পছন্দ করে ছেড়ে দেন, তখন আপনি দেখবেন যে ঘুমাচ্ছেন। তার মানে এই না যে ওর শোষ শব্দ বন্ধ হয়ে গেছে। অনেক সময় ওষুধ দিলে, আর্লি আসলে ওষুধ দিলে এটা আপনার বন্ধ হয়, ওষুধেও বন্ধ হয়। আচ্ছা, তার মানে কি এটা একবার হলে এটা খুব পার্মানেন্ট চিকিৎসা সেরকম নাই, এটা বলা যায়? বিভিন্ন রকম আগে খুঁজতে হবে যে ওর শোষ শব্দটা কেন হচ্ছে, সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে। আচ্ছা, বয়স্কদের যেমন এই সমস্যাটা দেখা দেয়, বয়স্কদের আরেকটা সমস্যা দেখা যায় যে কানে কম শোনা কিংবা একেবারেই না শোনা। সেক্ষেত্রে আপনারা কি চিকিৎসা করে থাকেন? বয়স্কদের ধরেন যখন বয়স বাড়তে থাকে, তাদের কানে কম শোনার কারণ হচ্ছে এইজ রিলেটেড। আমাদের যখন বয়স হয় সেল ডিকে হতে থাকে, সেটা আপনার দেখবেন যে চোখে কম দেখছে, কানের যে হিয়ারিং সেল আছে সেটা আস্তে আস্তে ডিস্ট্রয় হতে থাকে, তখন তারা কম শোনে। এটাকে আমরা বলি এইজ রিলেটেড। এটা আমরা আমাদের কাছে আসলে আমরা একটু টেস্ট করি, অডিওলজিক্যাল টেস্ট করি, করার পর আমরা প্রথমে ওষুধ দিয়ে চেষ্টা করি এটা বন্ধ করার জন্য। আর একটা হচ্ছে যে যদি তার ডিসেবিলিটি ডেভেলপ করে, যে না সে এমনভাবেই শুনতে পাচ্ছে না, সমাজে টিকতে পারছে না, তখন আমরা তাকে সেই অনুযায়ী হিয়ারিং এড নিতে বলি। আচ্ছা, আমরা হিয়ারিং এইড নিয়ে একটু কথা বলবো, তার আগে আমাদের দর্শক আছেন, আমরা একটু তার ফোনটা নিই। জি অবশ্যই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এই যে কথা বলছিলাম আমাদের কি বলছি। হ্যালো, তো লাইনটা কি কেটে গেছিল তো একটু কথা বলছি। হ্যাঁ জি বলেন। মামুন জি, ওই বলছিলাম আমার ওয়াইফের সমস্যা, গলা সমস্যা আছে, শীতকালে সবচেয়ে সমস্যা করে চুলকায়, চুল পুরায়, আর আমরা বর্ষাকালে ঠিক আছে। শুধু গলা ব্যথা হয়, জ্বর আসে না? হ্যাঁ, গলা ব্যথা, টনসিলের সমস্যা, টনসিলটা বড় হয়ে গেছে,
করে না। না না, টনসিল বড় হলেই যে চিকিৎসা করতে হবে নট দ্যাট। গলা ব্যথা হচ্ছে, ইনফেকশন হচ্ছে, বছরে কয়বার হচ্ছে? এই যে রোগটা তো মনে করেন আজকে প্রায় 5-6 বছর ধরে। যদি 5-6 বছর ধরে আপনার গলা ব্যথা হয়, টনসিলের কারণে যদি গলা ব্যথা হয়ে থাকে, বছরে 3-4 বার যদি আপনার অ্যাটাক হয়, তাহলে সেই ক্ষেত্রে এই টনসিল না রাখাটাই উত্তম। অপারেশন করে ফেলাটা হচ্ছে উত্তম। গরিব মানুষ, টাকা পয়সা, সেই ক্ষেত্রে নিয়ম মেনে দেখতে হবে। আপনার নিয়ম মেনে যদি দেখেন যে অমনি ভালো আছেন, তাহলে তো আপনার লাগলো না। আর যদি ভালো না থাকেন, যে বছরে 3-4 বার অ্যাটাক হচ্ছে, তাহলে এটা অপারেশন করে ফেলতে হবে। জি, আমি আশা করব আমাদের দর্শক তার উত্তর পেয়েছেন। আপনি বলছিলেন যে বয়স্কদের ক্ষেত্রে যখন কানে কম শোনা হয় কিংবা একেবারেই শুনতে পারেন না, তখন হিয়ারিং এইডের পরামর্শ আপনারা দিয়ে থাকেন। বাংলাদেশে কি কি ধরনের হিয়ারিং এইড পাওয়া যায়? বাংলাদেশে আপনার হিয়ারিং আসলে এইড অনেক ধরনের আছে। অ্যানালগ আছে, ডিজিটাল আছে। আবার অ্যানালগ এবং ডিজিটালের মধ্যে পার্থক্য? ডিজিটাল হচ্ছে মাল্টি চ্যানেল। আপনাকে এটাকে আপনার হিয়ারিং লেভেলটাকে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি স্পেসিফিক এটাকে তোলা হয়। আর অ্যানালগ হচ্ছে জাস্ট ভলিউমটা বাড়বে, এতে পেশেন্টরা খুব বেশি কমফোর্ট ফিল করে না। আর তাছাড়া আপনার আরও আছে, যেমন ধরেন বিহাইন্ড দ্য ইয়ার, বডি ওন, ইন দ্য ইয়ার, কমপ্লিট ইন দ্য ইয়ার। অনেকে পছন্দ করে যে না, আমার কানে হিয়ারিং এড নিব, দেখতে পাবে না, সেটা তখন কমপ্লিট ইন দ্য সিআইসি বলি। আবার অনেকে বাইরে থাকলে অজু করতে সমস্যা হয়, সেটার জন্য বলেন অনেকে, সিআইসি বলি। তারপরে এখন তো আসলে বাংলাদেশে ককলিয়ার ইমপ্লান্টও হচ্ছে, বিশেষ করে যেসব বাচ্চাগুলা জন্মের পর থেকে কানে শোনে না, তারা তো কথা বলতে পারবে না, বোবা হয়, বোবা এবং বধির। তাদের যদি আমরা খুব আর্লি ককলিয়ার ইমপ্লান্ট করে দিতে পারি, তাহলে এবং পরবর্তীতে তাকে যদি অডিওলজিক্যাল রিহ্যাবিলিটেশন করতে পারি, তাহলে সে কথা বলবে, কানে শুনবে। কিন্তু একটা সময়ের পরে আসলে সেটা সম্ভব হয় না। আর যদি দেখা গেল যে অনেক বাচ্চা মা বাবারা বুঝতেই পারে না যে বাচ্চা কানে কম শুনে। বুঝলো কখন? 6 বছর 7 বছরে গিয়ে বুঝতে পারলো যে বাচ্চা কানে কম শুনে, কথা বলছে না। ওই সময় আসলে কিছু করার থাকে না। যদি আর্লি আমরা হিয়ারিং এড দিয়ে তাকে অডিওলজিক্যাল রিহ্যাবিলিটেট করতে পারি, দেখবেন যে সে কথা বলছে। 5 বছরের আগে যদি আমরা কোনোভাবে বাচ্চাটাকে পাই, তাহলে কিন্তু আমরা হিয়ারিং এইড দিয়ে তাকে কথা বলানো যেতে পারে আর কি। এবং যেহেতু আপনি বললেন যে বিভিন্ন ধরনের আছে, সেক্ষেত্রে যাদের সোশিও ইকোনমিক কন্ডিশনের উপরে ভিত্তি করে, মানে যারা হয়তো অনেক বেশি ভালোটা এফোর্ড করতে পারবেন না, তারাও আসলে একটা নিতে পারবেন। আচ্ছা, কানের সমস্যার কারণে মাথা ঘোরার কোনো যোগসূত্র আছে? হ্যাঁ, কানে শোনার কারণে মাথা ঘোরা যোগসূত্র আছে। আবার কানে না ভালো শুনছে, তারপরও মাথা ঘুরতে পারে কানের কারণে। আচ্ছা, সেটাকে আমরা বলি যে পজিশনাল ভার্টিগো। ম্যাক্সিমাম আমাদের দেশে বা ওয়ার্ল্ডের যত মাথা ঘোরানো আছে, তার 85% হচ্ছে পজিশনাল ভার্টিগো। এবং সেটা হয় কি, আপনি হঠাৎ একটা পজিশনে গিয়ে স্পিনিং হেলিকপ্টারের মতো ঘুরতে থাকে, তখন পেশেন্ট খুব পাজল হয়ে যায়, আমার বোধহয় ব্রেইনে বোধহয় কিছু হয়েছে। এটা সিম্পল একটা এক্সারসাইজ করে প্রথমে ডায়াগনোসিস করা যায় ওয়েদার এটা পজিশনাল ভার্টিগো কিনা। যদি পজিশনাল ভার্টিগো হয়, তাহলে একটা এক্সারসাইজ দিলে 90% ভালো হয়ে যায়। এটা আসলে বিশেষ করে যারা একটু বয়স্ক, যারা এইজেড পেশেন্ট বা যাদের ট্রমার হিস্ট্রি আছে, তাদের হয়। এই আপনার এক্সারসাইজগুলো ইএনটি ডাক্তাররা করে দেয় আর কি। সো ওই ভয় পেয়ে যায় যে আমি বোধহয় শেষ। এটা হচ্ছে ভার্টিগোর মেইন কারণ। আর কানে কম শুনছে, ভার্টিগো হচ্ছে, শোষ হচ্ছে, সেটা তো আমরা যে প্রথমেই শুনেছি, মেনিয়ার্স সিনড্রোম, মেনিয়ার্স ডিজিজ। এটা আপনাকে মাঝে মাঝে ডাক্তারের কাছে যে ফলো আপ করতে হবে, ওষুধ খেতে হবে, মানে লাইফ লং তাকে একটা ইয়ের মধ্যে থাকতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে না, ভাইরাস আক্রান্ত হয়েছে, আমরা যদি সাথে সাথে যেতে পারি, এখন তো আমরা ধরেন ইন্ট্রাটিম্পেনিক ইনজেকশন, হঠাৎ করে আজকে আপনি সর্দি লেগেছে, কালকে উঠে দেখেন যে আপনার মাথা ঘোরাচ্ছে, কানে একদমই শুনতে পাচ্ছেন না, ডেড হয়ে গেছে।
তো সেই ক্ষেত্রে যদি আমরা আর্লি পাই, যে 6 দিনের মধ্যে যদি পাই, তখন আমরা ওষুধ দিতে পারলে বা 30% 40% একটা চান্স থাকে ও ভালো হয়ে যাবে। আচ্ছা, তখন আমরা কি করি, ওই যে ইন্ট্রাটিম্পেনিক ইনজেকশন দেই। ইন্ট্রাটিম্পেনিক ইনজেকশন সব জায়গায় এটা প্র্যাকটিস হয় না, এটা আমরা স্কোয়ারে প্র্যাকটিস করি আর কি, ইন্ট্রাটিম্পেনিক ইনজেকশনটা। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু ফোনটা নিয়ে নিই। জি অবশ্যই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন, একটু সংক্ষেপে প্রশ্ন করবেন, আমরা শেষ পর্যায়ে আছি। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দিনাজপুর থেকে বলছি। জি। আমার ছেলের বয়স 22 বছর। ছেলের নাক দিয়ে বেশিরভাগ সময় পানি পড়ে, সর্দি লেগে থাকে। আচ্ছা। এবং নাক জাম হয়ে যায়, আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 8-10 বার করে হাঁচি দেয়। আর সর্দিটা বছরের বেশিরভাগ সময় লেগে থাকে, মাসে কোনো কোনো সময় 2 থেকে 3 বারও হয় বা 4 বারও হয়। এখন এইটা থেকে উত্তরণের উপায় কি? আচ্ছা, আপনার ছেলের 22 বছর, সারা বছরই নাক দিয়ে পানি পড়ে, হাঁচি হয়, নাক বন্ধ থাকে, এটা সম্ভবত ওর একটা অ্যালার্জিজনিত সমস্যা। এই সমস্যাটা আসলে সমাধান হচ্ছে মেডিসিন দিয়ে, তারপরে 40% মেডিসিন আর 60% হচ্ছে ওর লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। ডাক্তারের কাছে গিয়ে প্রথমত জানতে হবে যে এটা কি আসলেই অ্যালার্জি কিনা। যদি অ্যালার্জি হয়, সেটা ওকে আপনার লাইফস্টাইলটা, যেমন ধরেন মাস্ক পরা, তারপর হচ্ছে স্যালাইন দিয়ে নাকটা ওয়াশ করা, ধুলাবালি ধোঁয়া থেকে দূরে থাকা, তাহলে কিন্তু সে ভালো থাকে। আর যদি দেখা গেলো যে কোনো প্যাথোলজি আছে নাকের ভিতরে, অনেক সময় ফাঙ্গাস থাকলে হতে পারে, অনেক সময় নাক বন্ধ থাকলে হতে পারে, সেই ক্ষেত্রে যদি সেই কজটা জানা যায়, সেই কজটা চিকিৎসা করলে বাচ্চা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, দর্শক আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। আপনি একটা পর্যায়ে বলছিলেন আমাদের দর্শকের প্রশ্নের উত্তরে যে বিভিন্ন যে পদক্ষেপগুলো নেওয়া যায়, তার মধ্যে স্যালাইন দিয়ে নাক ওয়াশ করা, এটা আসলে কোন ধরনের স্যালাইন এবং কিভাবে করবেন, এটা কি বাসায় করা যায় কি? এটা খুবই সিম্পল, এখন তো বাজারেই পাওয়া যায়, আপনি অনলাইনে গেলেও পাবেন, দেখবেন যে অনেক ডিভাইস আছে। নাক, আপনি যদি, যাদের অ্যালার্জি আছে, সে যদি ডেইলি 2 বার অ্যাটলিস্ট নাক ওয়াশ করে স্যালাইন দিয়ে, এখন স্যালাইন আমাকে কিনতে হবে কেন, আমি বাসায় বানাবো। 1 লিটার পানিতে 2 চামচ আপনার লবণ এবং 1 চামচ সোডা দিয়ে রেখে দিলাম, ডিভাইস দিয়ে আমি নাকে প্রতিদিন ওয়াশ করলাম, এক নাক দিয়ে গেল, আরেক নাক দিয়ে আসলো। এইভাবে যদি করেন, আপনার 40 to 60% অ্যালার্জি ভালো হয়ে যাবে। আচ্ছা, ভালো থাকবেন, অ্যালার্জি তো আর ভালো হবে না, ভালো থাকবেন। তো এই প্র্যাকটিসটা আমরা করতে পারি। আচ্ছা, আমাদের হাতে আর বেশি সময় নেই, আমি চাইবো আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে, তাহলে সেটা দেবার জন্য অনুরোধ করছি। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে পরামর্শ হচ্ছে, আমরা নাক কান গলার সমস্যাগুলোকে খুবই ছোট করে দেখি, আমরা ডাক্তারের কাছে যেতে চাই না। আমি যদি কান নাক গলা এইভাবে বলি, কানের যেমন ধরেন পুঁজ পড়ছে, ব্যথা হচ্ছে, আপনারা অবশ্যই ডাক্তারের কাছে যেয়ে জানবেন যে কি সমস্যা হয়েছে। ম্যাক্সিমাম কানের সমস্যা আপনার চিকিৎসাযোগ্য, এবং আমরা যদি কিছু জিনিস নিয়মিত করি, যেমন ধরেন আমরা কান খোঁচাই, আমরা গোসল থেকে বের হয়ে কটন বাড দিয়ে খোঁচানোর একটা আমাদের টেন্ডেন্সি থাকে, এগুলো যদি ত্যাগ করি তাহলে আমরা ভালো থাকবো। নাকের ক্ষেত্রে আমরা যদি বলি যে অ্যালার্জি, ম্যাক্সিমাম রুগীর দেখা যায় যে নাকের অ্যালার্জি আছে, সেই অ্যালার্জির থেকেও যে বললাম আপনার স্যালাইন ওয়াশ করা, তারপর হচ্ছে ধুলা বালি ধোঁয়া এগুলোর থেকে দূরে থাকা, আর নাকের রক্ত পড়ার সেই ব্যাপারটাও বলেছি, বাই দিস টাইম আলাপ করেছি। আর গলার ব্যাপারে যদি আপনার দেখা গেল যে গলার সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা ডাক্তারের কাছে যাবেন। আর যদি গলায় কোনো ফোলা, ব্যথা নাই, বেদনা নাই, ফুলে আছে অনেক দিন যাবত, সেই ক্ষেত্রে আমরা বলবো যে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, কারণ এটাকে হেলাফেলা করলে ক্যান্সার জাতীয় অসুখ হয়ে বসে আছে, আপনি জানলেন না, যখন জানলেন তখন আসলে অলরেডি এটা আপনার দূরে ছড়িয়ে গেছে, শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে গেছে। সেই জন্য যখনই কোনো সমস্যা হয় অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের পরামর্শ নেবেন, যদি কোনো জটিলতা থাকে সেই জটিলতাগুলো সমাধান করার চেষ্টা করবেন। ধন্যবাদ। জি, নিশ্চয়ই আমি আশা করব আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি আমাদের দর্শক সেখান থেকে উপকৃত হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য এবং আমাদের দর্শকদের প্রশ্নের উত্তর দেবার জন্য। আপনাকেও ধন্যবাদ।
দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। আমরা চেষ্টা করেছি নাক কান গলার সমস্যা ও আধুনিক কবলেশন সার্জারি সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোনের মাধ্যমে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরও আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। এছাড়াও পরবর্তীতে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.youtube.com/মাছরাঙা টিভি প্রোগ্রামে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।